আচ্ছা, তোমাদের একটা দারুণ জিনিস আছে দিয়ে গল্পটা শুরু করি। দেখো, কিছু কিছু জায়গায় আমি সায়েন্সের সঙ্গে ইতিহাস ভূগোল সব রিলেট করবো। তবে এই যেমন আজকে সকালে আমার একটা ব্যাচ ছিল, আলোচনা হচ্ছিল, ওরা বলছে স্যার ইতিহাসের সাল তারিখ গুলো মনে থাকে না। তোমরা দেখেছো। আচ্ছা তোমরা, আমি যখন কথা বলবো একটু স্পিকারটা অফ রাখো, কারণ আমি এখান থেকে হ্যান্ডেল করতে পারছি না, তো স্পিকারটা একটু অফ রাখো। আমি চেষ্টা করব তোমাদের সহজে যেসব জিনিসগুলো মনে রাখা যায়। আগের দিন আমার ক্লাসটাতে দেখেছো যে যদি লিঙ্ক আপ করা যায়, এই লিঙ্ক আপটা করতে শিখতে হবে। আর সেটা তো সহজে হবে না, তার জন্য তোমাকে বেস তৈরি করতে হবে। এই লিঙ্ক আপটা যখন তুমি করতে পারবে, তখনই তুমি সায়েন্স অটোমেটিক, এই সায়েন্স বলছি, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, ডেটাগুলো সহজে মনে রাখবে। একটা সূত্র বলি, আইএস এর সম্ভবত সেকেন্ড হয়েছিলেন একজন, তার একটা মোটিভেশন ভিডিওতে পেয়েছিলাম। তাকে জিজ্ঞেস করা হয়েছিল সাকসেস পথ মন্ত্র কি। উনি বলেছিলেন তিনটে ফর্মুলা আছে সাকসেস পথ, তিনটে ফর্মুলা, 3 রুলস, 3R ফর্মুলা। কি বললাম? 3R। এক নম্বরে আর 1 2 3। এক নম্বরে আর হচ্ছে রিভাইজ, 2 নম্বর আরে রিভাইজ, 3 নম্বর আরে রিভাইজ। এই যত রিভাইজ দেবে, যত রিভাইজ দেবে, যত রিভাইজ দেবে, জিকে তত তোমার একদম কন্ট্রোলে চলে আসবে। তুমি ডব্লিউবিসিএস এ ফার্স্ট হও, তোমার জন্য একই সিস্টেম। তুমি আইএস এ ফার্স্ট হও, তোমার জন্য একই সিস্টেম। তুমি যদি ফেল করো, তোমার জন্য একই সিস্টেম। রিভাইজ করতে হবে। জিকে দেখবে মনে থাকে না তোমারও। যখন তুমি ভাবছো স্যার আমার মনে থাকছে না, শুধু তোমার সমস্যা না, ওটা সবার সমস্যা যে জিকে মনে থাকে না। আমি চেষ্টা করবো লিঙ্ক আপ করে করে যতটা মনে করে দেওয়া যায়। ঠিক আছে, চলো আজকে শুরু তাহলে করা যায়। আচ্ছা, প্রথমে আসি। তোমরা পরমাণু বোমা, হাইড্রোজেন বোমার সব নাম শুনেছো? কথা বলো। হ্যাঁ, মিউট হয়ে রয়েছে ওরা। আচ্ছা এটাকে, আচ্ছা মাইক্রোফোনটা অন থাক, তাহলে তোমরা কথা বলবে না আমি যখন কথা বলবো। হ্যাঁ, তোমরা পরমাণু বোমা, হাইড্রোজেন বোমার নাম শুনেছো? প্রচুর প্রশ্ন আসে, এবং এখান থেকে একটা ইতিহাসের দারুণ প্রেক্ষাপট আছে। আমি ওখান থেকে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। আচ্ছা খেয়াল করো, দেখো পরমাণু বোমা, ঠিক আছে স্যার একটু জুম করুন, দেখতে পাচ্ছি না। না, ওটা এখন প্রয়োজন নেই, জুম আমি করবো। একটুখানি দাঁড়ান, আমি করে নেবো। একটুখানি আগে জিনিস বলে নিই। একটা বড় তো 6ই আগস্ট আর 9ই আগস্ট শুরু করা যাক। 6 আগস্ট কি কারণ বিখ্যাত? ওটা হিরোশিমাতে অ্যাটম বোম ফেলা হয়েছিল। হিরোশিমা নাগাসাকি। হ্যাঁ 6 আগস্ট। আচ্ছা সবাই খাতায় নোট করো, 6 আগস্ট, 9 আগস্ট। আচ্ছা 6 আগস্ট আর 9 আগস্ট। 6ই আগস্ট ছিল হিরোশিমা, 9ই আগস্ট ছিল নাগাসাকি। সালটা কত? 1945। 1945। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 1945 সালের 6ই আগস্ট হিরোশিমাতে একটা পরমাণু বোমা পড়েছিল। ঠিক আছে, যার ফলে কয়েক মিনিটের মধ্যে পুরো শহরটা একদম ধূলিসাৎ হয়ে গেছিল। লোহার স্টিল বডি গুলো গলে গেছিল, আর মানুষ তো কখন পুরো ছাই হয়ে গেছে। ঠিক আছে, এই পরমাণু বোমা কেন এত শক্তিশালী সেটা আমরা একটুখানি জানবো। তার আগে একটা জিনিস একটু বলে দিই। দেখো, তাহলে 1945 সালে 6ই আগস্ট 9ই আগস্ট আমরা দিনটা জানি, কিন্তু পরীক্ষাতে এই 6ই আগস্ট 9ই আগস্ট নয়, 1945 সালে আমরা একটু ইতিহাস ধরে টানাটানি করবো। আরো কতগুলো দিন আছে যেগুলো খুব পরীক্ষাতে আসে, একটু লেখো। আচ্ছা দাঁড়াও, হিরোশিমাতে যে বোমাটা পড়েছিল, বোমার নাম কি? কুইক বলো, কে বলতে পারবে? লিটল বয়। লিটল বয়, ভেরি গুড। লিটল বয় লিখে নাও, লিটল বয়। আচ্ছা, এই লিটল বয়কে ভেতরে কি তেজস্ক্রিয় পদার্থ দেওয়া ছিল? এটা কিন্তু ইউপিএসসি তে এসছে, নর্মাল পরীক্ষাতেও এসছে। কি কি দেওয়া ছিল ভেতরে বলো? কি বললেন স্যার, একবার বলুন।
এই যে লিটিল বয় যে বোমাটা পরমাণু বোমাটা ফেলা হয়েছিল তার মধ্যে তেজস্ক্রিয় পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয়েছিল? রেডিয়াম। ইউরেনিয়াম। রেডিয়াম হবে কি? না বাবা, লেখো, এটা পরীক্ষা এসছে। ইউরেনিয়াম 235। একদম প্রশ্ন করে দেবে, পরীক্ষায় ঠিক নেই। ইউরেনিয়াম 235। তাহলে হিরোশিমায় যে লিটিল বয় বোমাটাকে ফেলা হয়েছিল তার ভিতরে তেজস্ক্রিয় পদার্থ হিসেবে ব্যবহার করেছিল ইউরেনিয়াম 235। আচ্ছা, তোমাদের মাথায় কোনোদিন আসে না যে মাথার উপরে কি এসব কি লেখে? যেমন সোডিয়াম উপরে 23, নিচে 11, এসব লেখে তো? ভর সংখ্যা। হ্যাঁ, এই সবগুলো ভাঙতে জানো তোমরা, না আমি ক্লাসে আজকে অ্যাড করবো? না স্যার, যা বলুন না, এগুলো খুবই উইক। ভর সংখ্যা। আচ্ছা, আমি আগে একটু বোমা ফেলে নেই, তারপরে যাবো। ঠিক আছে, পরমাণু হাইড্রোজেন বোমাটাতে ওখানে খুব ইন্টারেস্টিং জিনিস আছে, পরীক্ষাতে আসেও। তারপরে ওখানে একদম ধরে ধরে জায়গাটা করাবো। আচ্ছা, আর একটা কথা, আর আজকে একটা জিনিস শেখাবো। তোমার প্রত্যেকের বাড়িতে কারেন্ট আছে, মোটামুটি মনোবার সবার বাড়িতে কারেন্ট আছে, নাকি না? কারেন্টের বিল আসে তো? আছে। বলো। হ্যাঁ, এই কারেন্টের বিল তোমরা নিজেরাই এবার রিসিভ করতে পারবে। আমি অঙ্ক শেখাবো, শিখতে চাও কিনা বলো? হ্যাঁ স্যার, শিখতে চাই। বেশ, ঠিক আছে। তাহলে প্রথমে আমি বোমা মারবো, পারমাণবিক বোমা টোমা নিয়ে আলোচনা করবো, কিভাবে এদের স্ট্রাকচার সব আলোচনা করবো। তারপরে এই অ্যাটমিক স্ট্রাকচার বলবো। তারপরে সময় থাকলে আমি ইলেকট্রিক বিল বলবো, আর নইলে যদি আজকের সময়টা শেষ হয়ে যায় তাহলে ইলেকট্রিক বিলটা কালকে ক্লাসে বলবো। ঠিক আছে, তোমরা নিজেরাই বাড়িতে হিসেব করতে পারবো। আমার 2টো বাল্ব জ্বলে, ঠিক আছে, 4টে ফ্যান চলে, তোমরা বাড়িতেই খাতা পেনে হিসেব করে বাড়িতে বল, বাবা জানো আজকে এবার এই বিলটা আসবে, বলে দেবে। এ থেকে পরীক্ষার কোশ্চেন আসে। দেখো 9-10 সবার ছিল, কিন্তু তোমরা অত ভালো করে কেউ শেখোনি। সেটা আমি আজকে হাতে ধরে শেখাবো যে কিভাবে তোমরা বাড়িতে বসেই তোমার কত ইলেকট্রিক বিল আসবে, কত ইউনিট খরচ হয়েছে, সব তোমরা হিসেব করতে পারবে। ঠিক আছে, একটু রেসপন্স। ইয়েস 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 স্যার। চলো চলো চলো, আজকে তাহলে শেখা শুরু। তাহলে আমি কি বললাম, 1945 সালে হিরোশিমাতে যে বোমাটা পড়েছিল তার নাম লিটল বয়, এবং তার মধ্যে কি ব্যবহার করা হয়েছিল? ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম 235। ভেরি গুড, সবাই অ্যান্সার দেবে। এবার চলো, 9ই আগস্ট বোমা ফেলা হয়েছিল নাগাসাকিতে, সবই জাপানে। নাগাসাকিতে এখানেই যে বোমাটা ফেলা হয়েছিল তার নাম কি? ফ্যাটম্যান। আচ্ছা, ফ্যাটম্যান, ভেরি গুড। এবার আমার প্রশ্ন, এই ফ্যাটম্যানের ভেতরে কি তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়েছিল? এই ফ্যাটম্যান যে বোমাটা ফেলা হয়েছিল, পরমাণু বোমা, তার মধ্যে কি তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়েছিল? এটাও পরীক্ষার কোশ্চেন। লেখো, প্লুটোনিয়াম 239। এটা তাহলে হবে P2 PU প্লুটোনিয়াম 239। তোমরা পুরো নাম লিখবে, তোমাদের ভুলে যাবে। এই শর্ট নাম আমি পরে শেখাবো, আগে তোমরা লিখো প্লুটোনিয়াম 239। এর হচ্ছে প্লুটোনিয়াম 239। ঠিক আছে। হ্যাঁ, এইবার চলো মজার জিনিসটা। তাহলে আমরা কিন্তু দুটো ডেট সবাই জানি, কিন্তু এই আগস্ট 1945 সালে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে বা কুইজেও জানতে চায়, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে এবার লেখো আগস্ট, তাহলে 6 হলো, তোমরা লিখলে 9 আগস্ট লিখলে। এবার লেখো 15ই আগস্ট। কি বিখ্যাত মনে হচ্ছে? এসব 1945 সালের ঘটনা। বলো, 15ই আগস্ট কি ভারত স্বাধীন হয়েছিল? স্বাধীনতা দিবস। কি করে হয়? 1948 হবে। এটা 1945 সাল বাবা, কি করে হবে? হ্যাঁ, 1945-এর 15ই আগস্ট ঘটেছিল একটা বিখ্যাত ঘটনা। আচ্ছা, ধরো এখানে একজনের নাম দরকার আমার, কি আছে দেখি, কার নাম? তুহিন ক্লাসে আছো?
আছি স্যার। তোমার উপরে আমার রাগ হয়েছে, তোমার সঙ্গে আমার যুদ্ধ বেঁধেছে। কথা বললে হবে না, আমি তাহলে সবাইকে মিউট করে দেবো, কেউ কথা বলতে পারবে না। ও স্যার কেউ একজন গান বলছে স্যার, ওকে একটু মিউট করেন। মেহবুল মেহবুল হ্যাঁ কথা স্যার, বললে গান কিন্তু বলছে কেউ সবাইকে একটা মিউট স্যার। করতে হবে। স্যার গান বলছে, সমস্যা হচ্ছে ক্লাস করতে, ওই জন্য বলছি। কি হয়েছে বলো? স্যার পাশ থেকে গান বলছে না, সমস্যা হচ্ছে ক্লাস করতে, আপনার সাউন্ডটা ক্লিয়ার আসছে না। এবার ঠিক আছে? এবার ঠিক আছে, দেখো। হ্যাঁ ঠিক আছে, চলো। তাহলে তুমি তোমার বাড়িতে তোমার সঙ্গে আমার যুদ্ধ বেঁধেছে। এবার আমার কাছে একটা অস্ত্র আছে, পরমাণু বোমা। চলো, দারুণ কাজ হলো, আমি গেলাম তোমার বাড়িতে ফেলে দিলাম। কবে ফেললাম? দুটো ফেললাম। একটা 6ই আগস্ট ফেললাম, একটা 9ই আগস্ট ফেললাম। তুমি কি হবে? তোমার কাছে পরমাণু বোমা নেই, তাহলে তুমি কি বর্ষতা স্বীকার করবে? ইয়েস অর নো? নিশ্চয়ই করবে। ইয়েস। এই 15ই আগস্ট জাপান সারেন্ডার করেছিল। তাহলে যদি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সারেন্ডার করেছিল কত তারিখে, কি হবে? অ্যান্সার অ্যান্সার, গিভ মি অ্যান্সার, গিভ মি। জাপান সারেন্ডার করেছিল কবে? 15ই আগস্ট। ঠিক আছে, আচ্ছা আমি কোশ্চেন নিচ্ছি একটু পরে। চলো এবার নেক্সট লেখো। এর ঠিক 3 দিন পর বিখ্যাত একটা ঘটনা ঘটেছিল। ঠিক আছে, যে ঘটনাটা তোমরা সবাই জানো কিন্তু ডেট জানতে না। 18ই আগস্ট। কেউ 99% স্টুডেন্ট এই ডেটটা জানতো না, মানে অনেকেই জানতো না। 18ই আগস্ট 1945 সালের 15ই আগস্টে জাপান সারেন্ডার করলো। তার 3 দিন পর তো আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস, নাম শুনেছো? নেতাজি সুভাষচন্দ্র বোস মারা গেছিল বলে একটা কথা উঠেছিল জানো? জাপানের তাইহুকু বিমানবন্দর দুর্ঘটনা, নাম শুনেছো নিশ্চয়ই? তাহলে এই 18ই আগস্টে ঘটেছিল সেই দুর্ঘটনাটা। জাপানের তাইহুকু বিমানবন্দরে কি নেতাজির মৃত্যু হয়েছে বলে এই ঘটনাটা ঘটানো, মানে কথাটা উঠেছিল। কিন্তু বাস্তবে কিন্তু এই ঘটনাটা আদৌ সত্যি নয়। এটা পুরোটাই একটা বানানো ছিল, এবং বানিয়েছিলেন এটা ওই তৎকালীন যুগের, মানে নেতাজিও এর সঙ্গে ছিলেন, কারণ উনি চাইছিলেন যে গা ঢাকা দিয়ে চলে যেতে। ওনাকে বলা হয়েছিল যে আপনি কিছুদিনের জন্য গা ঢাকা দিন, আপনি আবার ফিরবেন। এই তাইহুকু বিমান দুর্ঘটনা যেদিন, যেটাকে আমরা নেতাজির মৃত্যু ধরি, সেটা হচ্ছে 18ই আগস্ট 1945। এর পরের তারিখ 2nd সেপ্টেম্বর। পরীক্ষা কিন্তু আসবে এগুলো। 2nd সেপ্টেম্বর 1945 কি ঘটেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ অফিসিয়ালি ঘোষণা করা হলো, আজ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো কত তারিখ? 2nd সেপ্টেম্বর 1945। ক্লিয়ার সবার কাছে? চলো এবার একটু কোশ্চেন আনসার নেবো। বলো বলো বলো। কবে ঘটেছিল? 18ই আগস্ট 1945। ভেরি গুড। জাপান কবে সারেন্ডার করেছিল? জাপান সারেন্ডার করেছিল কবে? 15ই আগস্ট 1945। কবে? হ্যাঁ স্যার। আরেকবার কবে? 2nd সেপ্টেম্বর 1945। 1945 2nd সেপ্টেম্বর। আচ্ছা, নাগাসাকিতে যে যে বোমাটা ফেলা ছিল তার নাম কি? লিটল বয়। লিটল বয়। No, sir. সরি Fatman. ওটা 39। ফ্যাটম্যান। প্লুটোনি। আচ্ছা, লিটল বয় নয়, হিরোশিমাতে যে খেলা হয়েছিল, নাগাসাকিতে খেলা ছিল ফ্যাটম্যান। ফ্যাটম্যান নামটা কেন তো মনে বিষয় না, ওটা ছিল। আর লিটল বয় হচ্ছে খুব ছোট বড় বড়টা ছিল, তার নাম হচ্ছে লিটল বয়। আর ফ্যাটম্যান হচ্ছে পরে। প্রথমে মারা যায় ছেলেরা, কেউ বাচ্চা থাকে সেখান থেকে ধীরে ধীরে মোটা হয়। তুমি কি ছোটবেলায় কেউ মোটা হয়ে যায় নাকি? কেউ হেলদি হয় পরে। তাহলে 6ই আগস্ট ছিল লিটল বয়, প্রথমে বাচ্চা ছেলে, তারপরে বড় বড় লোক। মনে থাকবে, টেকনিকটা মনে থাকবে। বেশ, আচ্ছা, বেশ চলো এবার আমরা তাহলে শিখবো। স্যার জাপান ইন্ডিপেন্ডেন্স ডে কবে? জাপান ইন্ডিপেন্ডেন্স ডে আমার জানা নেই, দেখতে হবে।
আচ্ছা চলো এবার আমাদের আরেকটা মেইন টপিকে ফিরি। যেগুলো বললাম এগুলো পরীক্ষা আসে, কিন্তু আমি কেন এগুলো করালাম, কারণ একটা বিষয় এখানে দেখো বারবার ফিরে এসছে একটা জিনিস, সেটা হচ্ছে পরমাণু বোমা। হ্যাঁ কি না? চলো এই পরমাণু বোমার স্ট্রাকচারটা একটু দেখি। তুমি বলবে আমরা কি বোমা বানাবো? না, বোমা বানানো লাগবে না, কিন্তু পরীক্ষা এখানে প্রচুর, আমি কোশ্চেন দেখাবো রেলে কত পরীক্ষা কোশ্চেন এসছে, শুধু এক এক করে দেখো। চলো প্রথমে চলো, প্রথম বিষয়টা হচ্ছে, আমি স্ক্রিনটা আরো ছোট করে দিলাম যাতে তোমরা এটা দেখতে না পাও, পরে আসছি। দেখো পরমাণু পরমাণু কথা বলছো গো, বা স্পিকার একটু যার তোমরা অফ রাখো, আমি কথা বলা হলে আমি বলবো, তখন তোমরা কথা বলবে, একটু নিজেরা দায়িত্ব নিয়ে করো, নাহলে ক্লাসটা খুব ডিস্টার্ব হবে। আচ্ছা চলো দেখো, পরমাণু বোমা তৈরি হয় কোন নীতির উপর ভিত্তি করে? নীতিটার নাম লেখো, হেডিং করো নিউক্লিয় বিভাজন। এই যে দেখতে পাচ্ছ হেডিং করা আছে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন, ভালো করে বানানটা দেখবে, নিউক্লিয়ার ফিশন, FISSION। পরীক্ষায় কিন্তু এভাবেই আসবে, নিউক্লিয়ার ফিশন, কোনো বাংলায় বলবে না, ফিশন। আর একটা হবে ফিউশন, গোলালে চলবে না, একটু পরে আসছি। এখন আমরা শুধু করব ফিশন, মাথা থেকে ফিউশন ভুলে যাও। নিউক্লিয় বিভাজন, আচ্ছা নিউক্লিয় বিভাজন বিষয়টা দেখো কি হয় জানো, দারুণ মজার একটা জিনিস ঘটে। ধরো এই ইউরেনিয়াম, আমি একটু আগে বলেছিলাম আমাদের ইউরেনিয়াম লাগবে, ইউরেনিয়াম শুরু হয়ে গেল কেন? আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও। ওটা হবে না, এক সেকেন্ড দাঁড়াও, পেনটা একটু মোটা করে নিই, দেখতে পাবে না। আচ্ছা দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। একটু বড় করলে ভালো হয়। আচ্ছা স্যার মজার বিষয় যেটা বললেন, কি বললেন? তারাও আমি স্ক্রিন নিয়ে একটা সমস্যা হচ্ছে। জাস্ট এ মিনিট এক্ষুনি চলে আসবে। চলে আসছে সেটা কোথায় গেল? ঠিক আছে, ব্যাস চলে এসছে, ব্যাস আর কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা দেখো, নিউক্লিয় বিভাজন, ইউরেনিয়াম U-235, এটা খুব ভারী, প্রচন্ড ভারী। এটা আমরা N/P রেশিও করাবো, সব ধরে ধরো N/P রেশিও বেশি হলে 1.5 এর বেশি হলে গ্রেটার দেন 1.5 এর বেশি হলে তবে তেজস্ক্রিয় হয়। আমি গল্প করে পরে বোঝাবো। আচ্ছা এই প্রচন্ড ভারী একটা পদার্থকে যদি আমরা নিউট্রন কণা দ্বারা আঘাত করি, কি দ্বারা? নিউট্রন কণা, লেখো নিউট্রন কণা, সক্রিয় নিউট্রন কণা, সক্রিয় নিউট্রন কণা দ্বারা আঘাত করলে এই ইউরেনিয়াম 235 ভেঙে গিয়ে বেরিলিয়াম 141 নিচে 56 দাও, প্লাস ক্রোমিয়াম 92 36, এগুলো মুখস্থ লাগবে না, এটা লাগবে না, শুধু লিখতে হয় তাই লিখছি। আর 3N01, আচ্ছা প্লাস হিট। এবার বুঝো না, আমি লিখে নেই, দাঁড়াও। দেখো ইউরেনিয়াম 235 এটা ভারী কণা, আমি যদি ওকে সক্রিয় নিউট্রন দ্বারা আঘাত করি তাহলে ও ভেঙে যাবে, ভেঙে ছোট ছোট কণায় ভেঙে যাবে। একটা বড় কণাকে যদি আমি কিছু ধাক্কা মারি, ছোট ছোট কণা তৈরি ভেঙে গেল, ঠিক আছে? তাই এর নাম হচ্ছে নিউক্লিয় বিভাজন।
কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম, এই ভেঙে যাওয়ার পর প্রচুর তাপ তৈরি হবে, প্রচুর তাপ। তুমি বলবে কি করে তাপ তৈরি হলো? এটা পেতে গেলে আমাদের একটা ফর্মুলা শিখতে হবে, E is equal to mc স্কয়ার। নাম শুনেছো? কে দিয়েছিল এই ফর্মুলা? E is equal to mc স্কয়ার কে দিয়েছিল? আইনস্টাইন আইনস্টাইন। আইনস্টাইন স্যার। এটা মানেটা হচ্ছে এই এম, অ্যাকচুয়ালি এম হয় না, ডেল্টা এম হয়। E is equal to ডেল্টা mc স্কয়ার। এই ডেল্টা এম মানে হচ্ছে ভর। দেখো সাপোজ ধরো এটা আছে 100 গ্রাম, বেরিলিয়াম 20 গ্রাম, এটা হচ্ছে 30 গ্রাম, আর এগুলো মিলে হলো 10 গ্রাম। তাহলে কত হলো? 60 হয়েছে। ছিল কত? ছিল কত? কথা বলো। 100 হয়েছে কত? 60। তাহলে বাকি 40, 40। বাকি 40 কোথায় গেল? বাকি 40 কোথায় গেল? তাপ উৎপন্ন, তাপ উৎপন্ন বাকি 40 হচ্ছে, ছোট ছোট বাকি 40 ওই ছোট ছোট কণা ভেঙে গেল, তাই তো? এই বাকি 40 হচ্ছে এই E is equal to mc স্কয়ার। এই বাকি 40 হচ্ছে E is equal to mc স্কয়ার। মানে কি? m মানে কি? ভর। মানে 40 গ্রাম ভর। আর c, শোনো শোনো কথা শোনো, আর c হচ্ছে কারেন্টের, c হচ্ছে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সকালবেলা এটা করতে হবে, তারপর ঠিক আছে করতে হবে, কোনো নাই টাইমে। ওই আচ্ছা, তাহলে সি মানে চালক গতিবেগ, ঠিক আছে? এই এই যে পরিমাণ ভরটা হ্রাস হলো, এই ভরটা কিসে রূপান্তরিত হয়েছে জানো? শক্তিতে, এনার্জিতে। সেই এনার্জির জন্য এত পরিমাণ তাপ শক্তি, এত পরিমাণ তাপ শক্তি তৈরি হয়, যার ফলে একটা যখন হাইড্রোজেন বোমা, সরি একটা পরমাণু বোমা ফেলা হয় কোনো জায়গায়, তখন মানে হিউজ টেম্পারেচার তৈরি হয়, সেকেন্ডের মধ্যে সব পুড়ে ছারখার হয়ে যায়। যেটা হিরোশিমা এবং নাগাসাকিতে হয়েছিল, কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা একদম ছারখার হয়ে গেছিল। ইভেন ওখানে এমন তেজস্ক্রিয় বিকিরণ ঘটেছে, এখনো যারা জন্মগ্রহণ করছে তারা হয় বিকলাঙ্গ হচ্ছে, না মেন্টালি ডিস্টার্ব হচ্ছে, মানে কিছু না মেন্টালি রিটার্ডেশন হচ্ছে। টোটালি এলাকাটা তোমার আগামী 100-200 বছর ধরে শেষ হয়ে যাবে। আর ভারী ভারী ইমারত, ইটের বাড়ি, এসব পুরো সেকেন্ডে গলে যাবে, এত তাপ তৈরি হবে। তাহলে এই তাপ তৈরি হয় কেন? লেখো যে নিউক্লিয় বিভাজনে তাপ উৎপন্ন হওয়ার কারণটা হচ্ছে তোমার ভর হ্রাস বা E is equal to mc স্কয়ার, এই ফর্মুলাটা। ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্ত বোঝো। এরপরে আমি আরো ডিটেলসে বোঝাবো পরে। আচ্ছা, এখানে এবার বলবে এত একটা জিনিস না বললেই নয়, চেন রিঅ্যাকশন। হেডিং করো চেন রিঅ্যাকশন। খুব মজার জিনিস একটা চেন রিঅ্যাকশন। আচ্ছা, এখানে একটু দেখে নাও, আমরা কটা সক্রিয় নিউট্রন দিয়ে আঘাত করেছিলাম? কটা? একটা সক্রিয় নিউট্রন দিয়ে আঘাত করেছিলাম। দেখো এখানে দেখো 3টে আবার সক্রিয় নিউট্রন তৈরি হয়ে গেছে। ভালো করে খেয়াল করো। এই 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 বিক্রিয়ার মজাটা হচ্ছে, একটা সক্রিয় নিউট্রন দিয়ে আঘাত করবে, তার ফলে 3টে সক্রিয় নিউট্রন তৈরি হবে। তাহলে ওই 3জন আবার কি করবে? আরো 3টে ইউরেনিয়ামকে আঘাত করবে। আমি ছবি এঁকে বোঝাচ্ছি, একে চেন রিঅ্যাকশন বলবে। দারুণ মজার জিনিস। দেখো কেন জিনিসটা এত ভয় আকার নেয়, বুঝতে পারবে। দেখো একটু রিলেজ করতে দাও, চেন রিঅ্যাকশনটা বুঝতে পারবে। দেখো দেখো ধরো একটা ইউরেনিয়াম, এই গোল করলাম, লিখলাম ইউরেনিয়াম 235, একে কে আঘাত করলো? একটা সক্রিয় নিউট্রন কণা, এটা দিয়ে আঘাত করে দিলাম। আচ্ছা, এটা যখন ভাঙলো, কটা সক্রিয় হলো? কটা কণা তৈরি হলো? 3টে। ভালো করে বোঝো, 3টে। আচ্ছা, এই 3টে আবার কি করবে? বসে থাকবে? হ্যাঁ কি না? ওরা আরো 3টে ইউরেনিয়ামকে আঘাত করবে। কারণ আমি যে বোমার মধ্যে যে ইউরেনিয়াম নেবো, শুধু একটা নেবো না, অনেক পরমাণু থাকবে। তাহলে একটা পরমাণুকে আঘাত যেই করলো, 3টে সক্রিয় তৈরি হলো, 3টে সক্রিয় নিউট্রন। নিউট্রনের সংখ্যা হচ্ছে 0n 0n 0n। এই 3জন আবার 3টে ইউরেনিয়ামকে খুঁজে নেবে, খুঁজে নিল।
আচ্ছা 3টে ইউরেনিয়ামকে খুঁজে নিল, 3জন থেকে আবার ভাঙবে, ভালো করে দেখো কিরকম ভাবে বিক্রিয়া ছড়ায় দেখো। এখান থেকে কটা তৈরি, একটা থেকে করা হবে 3টে করে, একে চেন রিয়াকশন বলে। এখান থেকে তৈরি হবে N, 3টে সক্রিয় নিউট্রন তৈরি হবে N01। তাহলে এরা আবার 3টে ইউরেনিয়াম খুঁজে নেবে, হ্যাঁ কি না, কথা বলো। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে একই রকম হবে। আবার এর ক্ষেত্রে 3টে হবে। আচ্ছা এবার আমি একটু মাইকটা অন করছি, স্ক্রিনশট নিয়ে নাও বা যে যার যেভাবে পারো খেয়াল করে করো। বলো, দেখতে পাচ্ছ? এর তাহলে প্রথম ধাপে একটাকে ধাক্কা দিয়েছিল, একটা এটা কি বলে, ইউরেনিয়াম পরমাণুকে ধাক্কা দিয়েছিল। পরের ধাপে কটা পরমাণুকে ধাক্কা দিল? 3টে তৈরি হলো। আবার 3টে থেকে আবার 3টে হলো। আবার তাহলে প্রথম ধাপে একটা, তারপর 3টে, তারপরে হচ্ছে 9টা, তারপরে কটা হবে বলো? 27টা। আবার এখানে আবার কি হবে দেখো, 3টে করে হবে। তাহলে জিনিসটা আস্তে আস্তে কিরকম স্প্রেড করবে বুঝতে পারছো, কিভাবে ছড়াবে বুঝতে পারছো? হ্যাঁ এই জিনিসটাকে বলা হবে চেন রিয়াকশন। তোমরা নাম শুনেছো, শৃঙ্খল বিক্রিয়া নাম শুনেছো তো, চেন রিয়াকশন। হ্যাঁ স্যার। হ্যাঁ এই বুঝতে পারছো? কে বুঝতে পারেনি কথা বলো, কে বুঝতে পারেনি হ্যালো, বলো, বলো 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 বলো। স্যার বলছি ফিজিক্সে উইক, তো ফিজিক্সে এইগুলো ঠিক আমি বুঝতে পারি না, ছোট থেকে উইক এই ব্যাপারে। আরে প্রথম থেকে উইক হও, আমি যেটা বলেছি বুঝতে পারছি না ভাই, বলো। না স্যার এই চেঞ্জ রিঅ্যাকশন বুঝতে পারিনি। আচ্ছা আমি নিউট্রন দিয়ে আঘাত করছি, কি দিয়ে আঘাত করছি? নিউট্রন দিয়ে। একটা ইউরেনিয়ামকে আঘাত করছি, একটা ইউরেনিয়ামকে আঘাত করছি, ভালো করে দেখো। তা আমি একটু আগে দেখেছি একটা থেকে কটা, আবার কটা সক্রিয় নিউট্রন তৈরি করবে? 3টে স্যার। আবার যখন একে আঘাত করবে কটা তৈরি করবে? 3টে। তোমরা প্রথমেই ভেবে নাও যে আমি উইক বলেই সমস্যাটা বেশি। আমি তো সিম্পল জিনিস বলছি, এখানে ফিজিক্সের কঠিন কি আছে? একটাকে আঘাত করে 3টে করে হচ্ছে, এই তো 3টে করে বাড়ছে। তাহলে প্রথমে 3টে, তারপর 9টা, 27টা, এবার 81টা একটু বাড়তে থাকবে। 81টা বোঝা গেল? ঠিক আছে বেশ। তাহলে এইবার তাহলে এই জন্য স্যার ইউরেনিয়ামকে নিউটন দ্বারা আঘাত করছি। সক্রিয় নিউট্রন দ্বারা আঘাত করতে হবে, ঠিক আছে? তখন কিন্তু চেন রিঅ্যাকশনটা হবে, তার আগে হবে না, ঠিক আছে? স্যার সূত্রটা একবার বলা যাবে? কি সূত্র? ওই যে ভাঙার পর যে ফর্মুলাটা বললেন BA প্লাস AR, এটা ই প্লাস BA প্লাস AR নাকি লিখেছিলেন না? ওটা লাগবে না, ওটা কোনো কাজে লাগবে না, শুধু শুধু এটুকু যাওয়ার দেখে নাও। তো এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, ওটা অত বেশি কাজে লাগবে না, শুধু দেখো একটা ধাক্কা মারলে আর 3টে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? সেটা বুঝতে পারছি। ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে। আচ্ছা এবার দেখো, ওই বড় কিছুটা ফোন করে বলতে হবে যে নাম্বারটা ফোন করেছি। আচ্ছা চলো পরের টপিকে চলো, পরের টপিকে চলো। ম্যাডামকে ফোন করেছিলাম, উনি একটা নাম্বার দিয়েছেন, আমি যোগাযোগ করে দিচ্ছি। আচ্ছা বেশ। এবার এই বিপুল পরিমাণ শক্তিকে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার করতে পারি। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার করতে পারি। নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি? নিউক্লিয়ার চুল্লি, তোমরা নাম শুনেছো নিউক্লিয়ার চুল্লি, যার মধ্যে বিদ্যুৎ তৈরি হয়। দেখো প্রচুর তাপ তৈরি হচ্ছে, এই তাপটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তখন আমরা দেখবো যে এটাকে একটা সুন্দর ব্যবহার হবে। ওই তাপ শক্তি দিয়ে আমরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে দেখো, এখানে মেন ফ্যাক্টর কে? সক্রিয় নিউট্রন, হ্যাঁ কি না? তাহলে এই সক্রিয় নিউট্রনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, সক্রিয় নিউট্রনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি
তাহলে কিন্তু এটা একটা দারুণ কাজের জিনিস হবে আমাদের ক্ষেত্রে। চলো এবার আমাদের কিছু কোশ্চেন নেই, দেখি কি কোশ্চেন আছে। কি পরীক্ষা কোশ্চেন এসছে, দেখো অ্যান্সার দিতে পারো কিনা। এরপরে অ্যাটমিক স্ট্রাকচার করাবো, একটু দেখো। আচ্ছা বলো, অ্যান্সার দাও। নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝায়? আরআরবি গ্রুপ ডি সেপ্টেম্বরে এসেছিল, বলো অ্যান্সার কি হবে? বলো বলো অ্যান্সার দাও। স্যার এক একটা সি হবে। উত্তর কিন্তু দেখবে না, সি ভারী পরমাণু ভেঙে শক্তি নির্গমন। ভাঙন আর শক্তি নির্গমন। আচ্ছা নিচের কোন কোন মৌলটি নিউক্লিয় বিভাজনে সাধারণত বিদ্যুৎ উৎপাদন ব্যবহৃত হয়? কোনটা হবে? ইউরেনিয়াম 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 235। বেশ, তারপরে ইউরেনিয়াম 235। বেশ, তারপরে রয়েছে দেখো, নিউক্লিয় বিভাজনের ফলে উৎপন্ন হয় কি? কেবল তাপ, নতুন নিউট্রন ও বিশাল শক্তি, আলো, কেবল গ্যাস, বলো। বিয়েরটা নতুন নিউটন ও বিশাল স্যার শক্তি। নতুন নিউট্রন ও বিশাল শক্তি। নতুন নিউটন বিশাল শক্তি। নিউক্লিয় বিভাজনের প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত প্রক্রিয়া কোনটির মাধ্যমে হয়? দাঁড়া, এটা এখানে বলা হয়নি, বলে দিচ্ছি। কন্ট্রোল লোড দিয়ে নিউটন শোষণ করে। কন্ট্রোল রড, হ্যাঁ অপশন ডি, কন্ট্রোল রড দিয়ে নিউটন শোষণ করা হয়। ঠিক আছে, এই জায়গাটা খুব ব্যাখ্যা করে বলবো যে কিভাবে কন্ট্রোল রড কাজ করে, কিভাবে কুল্যান্ট কাজ করে, কিভাবে তোমার এই কাজ করে মোডারেটর, এই সব পরিষ্কার করে বলবো, ক্লিয়ার করে। ঠিক আছে, পরে বলছেন আচ্ছা নিউক্লিয় বিভাজনে সময় মুক্ত শক্তি কিসের মাধ্যমে বের হয়? বলো। আলো, তাপ, কণা, গতি, তড়িৎ প্রবাহ। তাপ আর কি, ওই তাপ, যাই হোক তাপ। আমি একটুখানি বললাম, রেলের কোশ্চেন সব সলভ করে দিচ্ছি, বলো। তাহলে কি রেলের কোশ্চেন কি খুব খুব কঠিন আসে? বলো। নিউক্লিয় বিভাজনে যে কোনো নিউক্লিয়াসে ধাক্কা মারে তা হলো, বলো কি ধাক্কা মারে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, হিগস বোসন, কোনটা হবে? নিউটন। আমি তো একটু আগে বললাম সক্রিয় নিউটন ধাক্কা মারতে হবে। আচ্ছা তারপরে কি আছে? সক্রিয় নিউটন বলো বলো। সক্রিয় নিউটন দ্বারা আঘাত হবে, তবেই তো হবে। কথা বলতে হচ্ছে অপশন বি। আচ্ছা নিউক্লিয় বিভাজনে কি কি জৈব প্রক্রিয়া, ফিজিক্যাল পারমাণবিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়া, পারমাণবিক প্রক্রিয়া। একটু আগে তো বলেছি। নিচের কোনটি পারমাণবিক শক্তির কেন্দ্র নয়? এটা তোমাদের করতে হবে, ভূগোলে আছে, আমি করে দেবো। ঠিক আছে, ধানবাদ। এটা ধানবাদে নেই, ধানবাদ হবে ধানবাদ উত্তর হবে। এটা জানি, ধানবাদ। আচ্ছা তাহলে তুমি বলো একবার। আচ্ছা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কুল্যান্ট কি কাজ করে? কুল্যান্ট কি কাজ করে? এই কুল্যান্ট মানে হচ্ছে এই যেটা পড়াই নেমে তাপ সরিয়ে নিয়ে যায়। তাপটাকে সরিয়ে নেয়, ঠান্ডা করে। কুল্যান্ট মানে ঠান্ডা করা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চালু রিঅ্যাক্টর ব্যবহার করে ভারী জল। আচ্ছা ভারী জলটাকে কি করে করাচ্ছে? ভারী জল করাবো। আচ্ছা আচ্ছা ভারী জল করা কি করে? নিউক্লিয় বিভাজনের প্রক্রিয়া সাধারণত শুরু হয়, বলে এটা আনসার দেবে, আমি উত্তর দেবো, বলো। এবিসিডি কি হবে? নিউটনের দ্বারা। নিউটনের দ্বারা। নিউটন দ্বারা, একটু কিছু বললাম, এই তো হয়ে গেল। তারপর কি আছে? পারমাণবিক বোমায় ব্যবহার করা হয় কি? দেখো সব আরআরবি করে কোশ্চেন এসছে। পারমাণবিক বিভাজনে কি নিয়ন্ত্রিত ভাবে, ধীর গতিতে, অনিয়ন্ত্রিত ভাবে, অনিয়ন্ত্রিত ভাবে, কিন্তু আনকন্ট্রোল। আচ্ছা এই কোশ্চেনের উত্তর আবার নিয়ন্ত্রিত হবে। আস্তে স্যার তাপ বিদ্যুৎ কেন্দ্র করা যাবে। যখন যখন নিয়ন্ত্রিত বিষয়টা আসবে তখন হবে তাপ বিদ্যুৎ কেন্দ্র, মনে থাকবে না? তাপ বিদ্যুৎ, সরি নিউক্লিয় চুল্লি। হ্যাঁ সেটা যেখানে তাপ বিদ্যুৎ পাওয়া যায়, বিদ্যুৎ পাওয়া যায়। পারমাণবিক চুল্লি বা নিউক্লিয় চুল্লি। চুল্লি থেকে তাপ বিদ্যুৎ না, পারমাণবিক বিদ্যুৎ পাওয়া যায়। বেশ বেশ,
পারমাণবিক তোমার ওটা করবে নিউক্লিয় চুল্লি, ঠিক আছে? আচ্ছা, নিচের কোনটি একটি বিভাজনযোগ্য মৌল বলো? কি কোশ্চেন দেখো, ইউরেনিয়াম 235। শুধু আমি 15 মিনিটের একটা জিনিস বুঝেছি, তার মধ্যে দেখো সব আরআরবি, সব এবার তোমরা নিজেরাই সার্চ করে দেখো, এগুলো সব রেল কোশ্চেন, রেল এগুলো এসছে কোশ্চেন। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা নিউক্লিয় বিভাজনের উৎপন্ন কণাগুলি কি সৃষ্টি করে? নতুন যৌগ, চেইন রিঅ্যাকশন, আলো ইলেকট্রন শক্তি, বলো? চেন রিঅ্যাকশন। নিউক্লিয়ার বিভাজন। আচ্ছা, পারমাণবিক বোমা, চেন বিক্রিয়া। পারমাণবিক বোমা কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে বলো? পারমাণবিক গ্রুপটি 2018। নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা দেখো, নিউক্লিয় বিভাজন একটু তোমাদের কঠিন কোশ্চেন, এটা করাতে হবে, এটা একটু বাদ দাও, ঠিক আছে? নিউক্লিয় বিভাজনের সময় শক্তি উৎপন্ন হয় কেন, এটা তোমরা একটু দেখবে, ঠিক আছে? এখানে একটা বাইন্ডিং এনার্জি ব্যাপার আছে, আমি করাবো, ঠিক আছে? তারপর দেখো, নিউক্লিয় বিভাজনের সময় সাধারণত কোন মৌলটি ব্যবহার করা হয়? থোরিয়াম, প্লুটোনিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম, বলো? ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম 235। ভেরি গুড, এই তো। এইবার নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় কি হয় বলো? অপশন বলো, এ বি সি এর মধ্যে কোনটা হবে? দুটি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়, একটি ভারী নিউক্লিয়াস ভেঙে দুটি হালকা নিউক্লিয়াস তৈরি করে, কেবল গ্যাস নির্গত করে, কোনো পরিবর্তন হয় না। একটি ভারী নিউক্লিয়াস ভেঙে দুটি হালকা নিউক্লিয়াস তৈরি করে। হালকা নিউক্লিয়াস তৈরি হয়, ওই তো, যাই হোক, দুটো হালকা, একই ব্যাপার। আচ্ছা, তুমি বলো, একটুখানি ক্লাস হলো, ওর মধ্যে তোমরা 99% কোশ্চেন করে নিজেরাই অ্যান্সার করতে পারছো, তাহলে সায়েন্স কি খুব টাফ? আমাকে একটু বলো তো, টপিক গুলো যদি বলা যায়, টাফ কিছু পড়বে? কোনো কিছু পরীক্ষা আনকমন পড়বে? স্যার আপনি যে খুব ইজি আছে, বলো। ঠিক ধরে পড়াচ্ছেন পরমাণবিক বোমাটি। আচ্ছা, পরে কোশ্চেনটা খুব সুন্দর, দেখো এইটা কিন্তু ডব্লিউবিসিএস এসেছিল, তেজস্ক্রিয় পদার্থ সাধারণত কোন কন্টেনারে রাখা হয়? যেগুলো সীসা ও কংক্রিট স্টিল কন্টেনারে। ভেরি গুড, কে আছে দিলে দেখি, তার মুখটা দেখি। সীসা। নাম বলো। চয়ন অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড, ওর জন্য একটা থামস আপ, ভেরি গুড। এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে মানে রীতিমতো ভালো কনসেপ্ট আছে, ভেরি গুড চয়ন। সীসা। ভেরি গুড, হ্যাঁ, সীসা ও কংক্রিট, গুড। আমার ভেরি গুড বলছে। চলো, আচ্ছা আচ্ছা, এরপরে যে নিউক্লিয়ার সংযোজন, যেটা হচ্ছে পারমাণবিক বোমা, আমি কি করাবো নাকি করাবো না এখন? হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে ভারী স্যার, আপনি যখন প্রশ্নগুলো করবেন তখন ওই স্ক্রল করবেন না সঠিক উত্তরটা, তার সঠিক উত্তরটা দেওয়া আছে তো, ওটা স্ক্রল না করে মানে প্রশ্নটা ধরবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো চলো। আমি অ্যাকচুয়ালি প্রশ্ন রাখবো না, আমি যখন ক্লাস করাবো ওখানে উত্তর রাখবো না, এই উত্তর রাখলে অসুবিধা হয়, অ্যাকচুয়ালি হয়ে গেছে তো সেটটা, ওই জন্য এগুলো হয়নি, এবার থেকে উত্তর রাখবো না। স্যার ডিরেক্ট করুন স্যার, অপশন কম দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলো নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস সংযোজনটা একটু বুঝে নাও, মজার জিনিস, স্যার একটুখানি বুঝে নাও। দেখো, চারটে, আচ্ছা বিভাজনে কি ছিল ভালো করে পড়বে, বিভাজন মানে হচ্ছে ভেঙে যাওয়া, একটা ভারী মৌল ছিল ভেঙে ছোট ছোট মৌল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে হালকা মৌল জুড়ে যাচ্ছে, চারটে হাইড্রোজেন 1H1, চারটে হাইড্রোজেন পরপর জুড়ে গিয়ে 1H1, চারটে হাইড্রোজেন 1H1, চারটে জুড়ে গিয়ে তৈরি করছে হিলিয়াম। ভালো করে বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট, হিলিয়ামের উপরে 4 হয়, নিচে 2 হয়, তাহলে এবং প্রচুর হিট তৈরি করবে, হিট। স্যার একবার রিপিট করুন, বলছি
আগে ছিল বিভাজন কি, আর কথা বলো না, স্পিকার অফ করো। ভারী মৌল ভেঙে গিয়ে হালকা ডিস্টার্ব হয়, হালকা মৌল সরি ভারী মৌল ভেঙে গিয়ে হালকা মৌল তৈরি করছিল বিভাজনে। আর সংযোজনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 4টে হালকা মৌল জুড়ে গিয়ে একটা ভারী মৌল তৈরি করবে। একটার নাম ছিল, ভালো করে ইংলিশটা আমরা বোঝো, ফিশন, FISSIN, ফিশন। এটা মানে বিভাজন, আমি একটুবার ধরবো কিন্তু বিভাজন। আর ফিউশন, ফিউশন মানে হচ্ছে সংযোজন। আচ্ছা, এই ফিউশন নামটা দেখো, ফিউজ থেকে এসছে না? ফিউজ কথাটা চেনা লাগছে নাকি না? স্যার নতুনত্ব তো বোঝায় ফিউশন বলতে। ফিউজ মানে হচ্ছে জুড়ে যাওয়া। এই বাড়িতে যে ফিউজ আছে না, অনেক গল্প আছে, গল্প শুরু করলে অনেক সময় লাগবে, আমি বলবো তোমরা এক সময়। ফিউশন সংযোজন আর ফিশন হলো বিভাজন। কি বলছো? ফিউশন সংযোজন, ফিশন বিভাজন। হ্যাঁ সেটাই বলছি। তাহলে ফিউজ মানে জুড়ে যাওয়া, কোনো কিছু জুড়ে যাওয়া, আর যদি ফিউজ হয়ে যায় মানে দুটো নেগেটিভ পজিটিভ জুড়ে গেছিল, তাই ফিউজ হয়েছে। তাহলে সংযোজন মানে ফিউশন, এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করো। এটা আবার সংযোজন, এটা আবার বিশাল মজার জিনিস। এই অত সহজে জোড়ে না, 4টে হালকা মৌল অত সহজে জোড়ে না। এদের জুড়তে গেলে কোথায় নিয়ে যেতে হয় জানো? প্লাজমা স্টেটে নিয়ে যেতে হয়। কিসে নিয়ে যেতে হয়? কথা বলবে। চারটে কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা। বলো ইয়েস। তার মানে কঠিন থেকে তরল যেতে গেলে তাপ দিতে হবে, তাপ থেকে আবার তরল থেকে গ্যাসে যেতে গেলে আবার তাপ দিতে হবে, গ্যাস থেকে প্লাজমা যেতে গেলে আরো তাপ দিতে হবে। আচ্ছা, এইটা জুটতে অনেক তাপ লাগবে, এত তাপ লাগবে যেটা আমাদের এই পৃথিবীতে তৈরি হয় না। তাহলে আমরা কি করে সেই তাপ দেব? তাহলে আমরা কি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটাবই না? ঘটানোর প্রক্রিয়া আছে, আছে 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 সংযোজন বিক্রিয়া প্রক্রিয়া ঘটাতেই হবে। এটা না ঘটালে আমরা পৃথিবী ধ্বংস করতে পারবো না। আমাদের উদ্দেশ্য কি? পৃথিবী ধ্বংস করা, ঠিক আছে? কারণ এটা তৈরি করলে তবেই হবে পৃথিবী ধ্বংস। কারণ এই সংযোজন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হবে পারমাণবিক বোমা, সরি হাইড্রোজেন বোমা। কি তৈরি হবে? নাম বলো। হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা। তাহলে হাইড্রোজেন বোমা যদি ফেলা যায়, একটা কি দুটো দেশ, একটা দেশের অর্ধেক শেষ হয়ে যাবে। তাহলে আমি কি বললাম? হাইড্রোজেন বোমা তৈরি হয় কোন নীতির উপর ভিত্তি করে? আনসার দাও। নিউক্লিয় সংযোজন। নিউক্লিয়ার সংযোজন। ইংরেজিতে বলো, ইংরেজিতে বলো। নিউক্লিয়ার ফিউশন। ফিউশন, ঠিক আছে? আচ্ছা, আপনি হাইড্রোজেন বোমা তৈরি করছেন, কিন্তু এদিকে বলছেন আবার এইগুলোকে জুড়তে হলে, সংযোজন বিক্রিয়া হতে গেলে প্রচুর তাপ লাগে। ঠিক আছে, লাগুক। আবার বলছেন এত তাপ লাগে, এই পৃথিবীতে সেই তাপ নেই। তাহলে কি করব? বলছে বাবা আমরা বিজ্ঞানী, আমরা মানুষ, আমরা ঠিক তাপ বের করে ফেলবো। কি করবে জানো? তাহলে বলি শোনো, হাইড্রোজেন বোমা তৈরি করব, আমাদের ইচ্ছে হচ্ছে, এবং কোনো দেশে ফেলবো। মজার বিষয় হচ্ছে, তাহলে সংযোজন বিক্রিয়া ঘটাতে গেলে, তাহলে হাইড্রোজেন বোমা ফেলতে গেলে আমরা সেই জায়গায় পৃথিবীতে কেউ পারবে সেই তাপ তৈরি করতে, কিন্তু একজন পারে। কে জানো? একটু আগে তৈরি করেছিলাম। কি বোমা তৈরি করেছিলাম? বোমা তৈরি করলাম হিরোশিমা নাগাসাকি। হ্যাঁ, পরমাণু বোমা। পরমাণু বোমা। তার মানে হাইড্রোজেন বোমা যেখানে ফেলা হবে, সেটা হাইড্রোজেন বোমা ফেলার আগে সেখানে পরমাণু বোমা ফেলে জায়গাটাকে গরম করে দিতে হবে। বুঝলে না? আগে হিরোশিমা এবং নাগাসাকি যেরকম ধ্বংস হয়েছিল, ফেলে জায়গাটাকে গরম করে দিতে হবে। তারপরে কি করবে? তারপর হাইড্রোজেন বোমা। তারপরে হাইড্রোজেন বোমা করবে, জাপান উড়ে বেরিয়ে যাবে, ভারতবর্ষের পাকিস্তানকে ফেলে পাকিস্তান উড়ে বেরিয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? একটা শহরের গল্প না, পুরো 10-15টা শহর উড়ে বেরিয়ে যাবে। তার মানে হাইড্রোজেন বোমা ফেলতে গেলে তার মধ্যে আগে কি ফেলতে হবে? পারমাণবিক বোমা। মানে পরমাণু ফেলে জায়গাটা ধরো গরম হলো, মানে তাপ সৃষ্টি হবে, তারপর হাইড্রোজেন বোমা ফেলতে হবে। ওই তাপে এবার 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 সংযোজন বিক্রিয়াটা ঘটবে। তারপরে হাইড্রোজেন বোমা বাষ্প যখন করবে, দেখবে একটা দেশ নেই। ঠিক আছে? তাহলে আচ্ছা তুমি বলবে তাহলে কি দুবার বোমা ফেলতে হবে? না,
এমন ভাবে সিস্টেম করা হয় হাইড্রোজেন বোমার মধ্যেই পরমাণু বোমা রাখা হয়। ফেলার সময় প্রথমে কোনটা বাস্ট হবে? ফার্স্টে পারমাণবিক ওই বোমা বাস্ট হবে। জায়গাটা গরম হবে, তারপরে হ্যাঁ হাইড্রোজেন। ওখানে তাপ নিয়ন্ত্রণ তাপ সৃষ্টি হবে, তাপ সৃষ্টি হওয়ার ফলে তারপর হাইড্রোজেন বোমা। বোমা বাস্ট হবে। বোঝা গেল? এই পর্যন্ত ভারতের কার কার হাতে হাইড্রোজেন বোমা আছে? ভারতের হাতে আছে, চীনের কাছে আচ্ছা, আছে। চীনের কাছে আছে, আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, আর নর্থ কোরিয়ার কাছে আছে। এটা পরীক্ষা কোশ্চেন ছিল, নর্থ কোরিয়ার কাছে আছে, উত্তর কোরিয়ার কাছে কিন্তু আছে। আচ্ছা, উত্তর কোরিয়ার একটা গল্প বলি। ওরা হাইড্রোজেন বোমা টেস্ট করেছিল, হ্যাঁ, একটা নদীর গতিপথ পাল্টে গেছে। ওরা মরুভূমির মাঝখানে টেস্ট করেছিল, নদীর গতিপথ পাল্টে গেছে। বুঝতে পারছো কি রকম কতটা পাওয়ারফুল হয়? যাই হোক, আচ্ছা, হাইড্রোজেন বোমা ছাড়া আমরা যে জায়গায় অ্যাপ্লিকেশন পাই সেই জায়গাটা বলো, কে বলতে পারবে? প্রচুর তাপ, আমাদের সবকিছু মানে সবকিছুতেই উনি আছেন, উনি ছাড়া আমাদের সবার অস্তিত্ব জিরো। বলো। সূর্য। সূর্য। সূর্য, ইয়েস। পরীক্ষা কোশ্চেন আছে, সূর্য। সূর্যের মধ্যে কি বিক্রিয়া করে? নিউক্লিয়ার ফুসিয়ন। নিউক্লিয় সূর্যের মধ্যে নিউক্লিয় বিভাজন। বিভাজন হবে। এই কে বলে বিভাজন? নিউক্লিয় ফিউশন। নিউক্লিয় ফিউশন। নিউক্লিয় ফিউশন। নিউক্লিয় ফিউশন। বা সংযোজন, ঠিক আছে। তাহলে তাহলে সংযোজন, সংযোজন করতে শুধু সূর্য নয়, যত নক্ষত্র আছে, যত নক্ষত্র আলো দেয়, তার সবকিছুর মধ্যে হয় নিউক্লিয় সংযোজন। ক্লিয়ার হয়েছে? সংযোজন আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে বলবে কি সূর্যের মধ্যে কি হাইড্রোজেন ভেঙে কি তৈরি হচ্ছে? হিলিয়াম। কি তৈরি হচ্ছে? হিলিয়াম। আচ্ছা, আমরা বলি একটা কথা বলি যে সূর্যের বয়স অর্ধেক হয়েছে, মানে সূর্য এখন তার যৌবন বয়সে আছে। কি করে বুঝবো বলতো? কি করে বুঝবো যে সূর্য এখন যৌবন বয়সে আছে? কি করে বুঝবে? হ্যাঁ স্যার, একবার বলুন। অনেক জায়গায় আর্টিকেল বেরোয় সূর্য তার ঠিক যৌবন বয়সে আছে, মানে একদম বয়সের দিক থেকে একদম শিশুও নয়, আবার বয়স শেষও যায়নি, ঠিক যৌবন বয়সে আছে। কি করে বোঝা যায়? ওই দেখো, নিউক্লিয় ফিউশনের ফলে সূর্যের তাপটা বাড়ছে সেই জন্য। না, সূর্যের মধ্যে কি পরিমাণ গ্যাস পাওয়া গেছে, তার মধ্যে প্রায় অর্ধেক হাইড্রোজেন আর অর্ধেক হিলিয়াম। তার মানে কি, মানে অর্ধেক হাইড্রোজেন ট্রান্সফার টু হিলিয়াম হয়ে গেছে, আর অর্ধেক ট্রান্সফার হয়ে গেলে আমাদের সূর্য নিভে যাবে। বোঝা গেল? তাহলে নিউক্লিয় সংযোজনে কি হয়? হাইড্রোজেন থেকে কি কোন গ্যাসে রূপান্তরিত হয়? হিলিয়াম। মনে থাকবে? চলো আমরা এবার কোশ্চেন নেই, অ্যান্সার করবে। রেডি সবাই? কি ক্লাস ভালো লাগছে না কি বলো? ইয়েস, ভালো লাগছে। ঠিক আছে, চলো। দাঁড়াও, একটু করে দাও, ইরেজ করে নেই। বলো, নিউক্লিয় সংযোজন কি? বলো, প্রথম কোশ্চেন, নিউক্লিয় সংযোজন কি? হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে। গুড, ভেরি গুড। তারপরটা বলো। সংযোজন সাধারণত সূর্য অন্যান্য নক্ষত্র, হ্যাঁ, সূর্য এবং অন্যান্য নক্ষত্র। ওই তো স্টার, মানে নক্ষত্রের মধ্যে নক্ষত্র, ওই তো যাই হোক, নক্ষত্রতে আর সূর্যতে। আচ্ছা, নিউক্লিয় সংযোজনের জন্য প্রয়োজন কি? কম চাপ, কম তাপমাত্রা, আর কি দেখা যাচ্ছে দেখি? উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা। উচ্চ চাপ আর তাপমাত্রা। উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা, হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা, তারপরে চলো। সূর্যের শক্তি উৎস কি? বলো বলো বলো। নিউক্লিয়ার নিউক্লিয় সংযোজন। সংযোজন, ফিউশন। তাহলে এটা সব অ্যান্সার বলে দিচ্ছ, বাহ, সুন্দর তো। তারপর কি আছে দেখি? নিউক্লিয় সংযোগ প্রক্রিয়ায় জড়িত মৌলের নাম কি? হিলিয়াম।
হিলিয়াম 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 কি করে হবে? না হিলিয়াম হাইড্রোজেন তো প্লুটোনিয়াম হাইড্রোজেন হাইড্রোজেনটা আগে হবে, হ্যাঁ। তৈরি হয়, ওর কোনো ফ্যাক্টর না, কিন্তু যদি হাইড্রোজেন না থাকতো তাহলে আচ্ছা তাহলে হিলিয়াম hydrogen আসতো না। বলবো দিয়ে আজকে শেষ করবো। হাইড্রোজেন আইসোটোপ, আচ্ছা তারপর দেখো ডয়টেরিয়াম ট্রিটিয়াম সংযোজন করে তৈরি হয়, এইটা বলতে এই আইসোটোপ বলবো। তাহলে হিলিয়ামটা কি করে হচ্ছে? হাইড্রোজেন তো তৈরি হচ্ছে নিউক্লিয় ফিউশন থেকে, আর হিলিয়ামটা তাহলে তৈরি হচ্ছে না না না, কে বললো হাইড্রোজেন তৈরি হচ্ছে? দাঁড়াও, না জড়িত মৌল হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম। চারটে হাইড্রোজেন হাইড্রোজেন রেখে দাও, চারটে হাইড্রোজেনকে জুড়ে দেবে, করলে তৈরি হবে হিলিয়াম। এই তো হচ্ছে কথা, 4 নিচে 2, এই তো হচ্ছে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে জড়িত কে? প্রাথমিক অবস্থা হাইড্রোজেন, যদি হাইড্রোজেন অবশ্যই অবস্থা তাহলে হিলিয়াম খুঁজবো, ঠিক আছে? তার মানে 4টে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ, কিন্তু 1H1 লিখেছি, ভালো করে খেয়াল করবে, এগুলো আমি একটু হাইড্রোজেন আইসোটোপে যাব। আচ্ছা তারপরে কি আছে দেখি, নিউক্লিয় সংযোজনের সময় শক্তি মুক্ত হয়, কারণ ভর রূপান্তরিত হয়, নিউটন বের হয়, আলো নির্গত হয়, প্রোটন গলে যায়, কি হয়? এখানেও সেই একই, ভর রূপান্তরিত হয়, সবই একটাই শক্তিতে E = mc²। m শক্তিতে আর এই ফর্মুলা ছাড়া এই ভর ট্রান্সফার ছাড়া E = mc² ছাড়া কোনোভাবে শক্তি রূপান্তরিত করা যাবে না। এই পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা সবই হচ্ছে কি, বা নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন মানেই ভরের রূপান্তর, তবে সেটা হবে, ঠিক আছে? চলো, আর এই ফর্মুলাটা কাজ করবে E = mc²। তারপর দেখো হাইড্রোজেন বোমা কাজ করে কোনটা? নিউক্লিয়ার ফিউশনের উপর, নিউক্লিয়ার ফিউশনের উপর। সংযোজনের তো রয়েছে, বাহ। তারপর চলো, নিউক্লিয় সংযোজন বিভাজনের মধ্যে প্রধান পার্থক্য কি? কি আছে? সংযোজন তাপ উৎপন্ন করে না, সংযোজন হালকা মৌল নিয়ে কাজ করে, সংযোজন ধীরগতির কাজ, বিভাজন কম শক্তি দেয়। বিভাজন ওই যে হালকা মৌল নিয়ে কাজ করে যেটা ফিউশনটা। নিচের কোনটি নিউক্লিয় বিভাজনের একটি ফল? কার্বন উৎপাদন, শক্তি উৎপাদন, গ্যাস উৎপাদন, তেল উৎপাদন। দেখো আরআরবিতে এসছে, কি অবস্থা। আচ্ছা বলতো, এই ক্লাসের আগে হয়তো কয়েকজন পারবে, এই কোশ্চেন গুলো অ্যান্সার কি এত সহজে করতে পারতে? দেখো যদি পারো আমার কথা, না না বুঝলে করতে পারতাম না, সবকটা হতো না। হচ্ছে একদম ধরে ধরে বুঝতে হবে, একটা টপিক বোঝার পরে তোমার সব ইজিলি করতে পারবে, সব পারবে। সবকটা হতো না, এখন পার্সেন্টেজ বেড়ে গেছে। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? চলো, নিচের কোনটি নিউক্লিয় সংযোজনের একটি ফল? ও হয়েছে এটা, স্যার পরেরটা তুলবেন না, আরে আচ্ছা আচ্ছা, বলো বলো। হিলিয়াম। নিউক্লিয় সংযোজনের ফলে কোন গ্যাসে তৈরি হয়? হাইড্রোজেন, হিলিয়াম, হিলিয়াম। এইবার অ্যান্সার বলো। হিলিয়াম। হিলিয়াম, ব্যাস। তারপর চলো, সূর্যের কেন্দ্রে তাপমাত্রা কত? এটা একটু জানতে হবে, না না জানলে এটা পারবে না। এটা তাও বলে দিচ্ছি 15 হবে, 15 মিলিডিগ্রি সি। আচ্ছা হাইড্রোজেন, আচ্ছা তারপর দেখো, হাইড্রোজেন বোমা বিস্ফোরণে ঘটে কি? হিলিয়াম হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন, ভেরি গুড। এই তো হাইড্রোজেন সংযোজন, হ্যাঁ। নিউক্লিয় সংযোজনের সময় বেশি শক্তি উৎপন্ন হয়, কারণ? ব্যাস বলো, দারুণ কোশ্চেন, কে আনসার দিতে পারে দেখবো। 14, নিউক্লিয় সংযোজনের সময় বেশি স্যার, ভরের হ্রাস বেশি, সিএরটা। ভেরি গুড, থামস আপ, দারুণ জিনিস। কে আনসার দিলে? নামটা বলো, নাম বলো। নিশান, ভেরি গুড। তারপর চলো, পৃথিবীর নিউক্লিয় সংযোজন ঘটানো কঠিন কেন? এই যে একটা কোশ্চেন এসে গেছে, বেশ বলো। উচ্চ তাপ ও চাপ প্রয়োজন। উচ্চ তাপ এবং চাপ প্রয়োজন। তো হয়ে গেল। কৃত্রিম ভাবে নিউক্লিয় সংযোগ সম্ভব, একটু বলতে শিখেছে, দেখো বলো। সাধারণ চুল্লিতে। ফিউশন রিঅ্যাক্টরে
রিঅ্যাক্টর, এটা তোমাদের বলিনি, ফিউশন রিঅ্যাক্টরে হবে। ওর ক্ষেত্রে ছিল, ওর ক্ষেত্রে ছিল নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এটা হবে ফিউশন রিঅ্যাক্টর, ঠিক আছে? ফিউশন রিঅ্যাক্টরে খুব ভালো নাম। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বললে হবে এটা? না, নিউক্লিয়ার একটা তো এর জন্য নয়। আচ্ছা আমি বলে দিচ্ছি, একটা জিনিস খেয়াল করো। কিন্তু স্যার যেগুলো সাবমেরিন তৈরি হয় পরমাণু বললাম তো যন্ত্র ফিউশন সেগুলো রিঅ্যাক্টর হবে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো যখন সংযোজন নেব, লেখাটা একটু, আচ্ছা সংযোজন নেব, এই সরি আর একটা বিভাজন, যখন বিভাজন নেব, খুব মোটা হয়ে গেছে, যখন বিভাজন নেব তখন হচ্ছে পারমাণবিক চুল্লি, সরি এটাকে বলে পরমাণু চুল্লি, ঠিক আছে? নিউক্লিয়ার রিঅ্যাক্টর, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পরমাণু চুল্লি বা নিউক্লিয়ার চুল্লি। আর সংযোজন হবে তখন হবে কিন্তু ওই যে ফিউশন রিঅ্যাক্টর, ফিউশন ফিউশন রিঅ্যাক্টর। রিঅ্যাক্টর হচ্ছে, হ্যাঁ ফিউশন। পরে কোশ্চেন, নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া সাধারণত কয়টি হাইড্রোজেন নিউক্লিয়াসে বিক্রিয়া ঘটে, একত্রিত হয়? 1 2 3 4 5 বলো। 3টে। এই কি একটু আগে করালাম, কি 3টে বললো? কে বলছে? কে কে আসে দিচ্ছে? স্যার 4টে। হ্যাঁ লুৎফা, ভেরি গুড ভেরি গুড, 4টে একটু আগে তো বললাম। আচ্ছা চলো, চারটে, হ্যাঁ? অবশ্যই চারটে। সরি সরি, একটু আগে তো বললাম তো। হ্যাঁ হ্যাঁ সরি সরি, 4টা হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম। সংযোজনের শক্তি ব্যবহারযোগ্য করার গবেষণা চলছে, সেটা একটু আনকমন কোশ্চেন। শুধুমাত্র আমেরিকা, ইউরোপ, চীন, এটা তোমার সারা বিশ্ব জুড়ে চলছে। অর্থাৎ এই অ্যাকচুয়ালি এইটা কিন্তু করা যেতে, দেখো অপশন দেখো, নিউক্লিয়ার সংযোজনের শক্তি ব্যবহারযোগ্য করার গবেষণা কোথায় চলছে? শুধু কি আমেরিকা বসে আছে, নাকি শুধু ইউরোপ বসে আছে, না চীন বসে আছে? সারা পৃথিবী চেষ্টা করছে, ঠিক আছে? কখনো কখনো আমরা অপশন দেখে অ্যান্সার করব, এইটা আমি শেখাবো আমি যখন কোশ্চেন অ্যান্সার করাবো, যে অনেক কোশ্চেন আমরা জানা থাকবে না, অপশন দেখে কি করে যে অপশন গুলো হতে পারে না সেগুলোকে বাদ দেবো, দিয়ে আমরা অপশন এলিমিনেট করতে করতে শেখাবো, ঠিক আছে? বেশ, চলো আর কি আছে। ফিউশন রিঅ্যাক্টরের প্রধান চ্যালেঞ্জ হলো সস্তা জ্বালানি, উচ্চ তাপমাত্রা বজায় রাখা, কম শক্তি উৎপাদন, নিরাপত্তা নেই। উচ্চ তাপমাত্রা বজায় রাখা। আরআরবি গ্রুপ ডি 2021 চলে এসেছে। উচ্চ তাপমাত্রা বজায় রাখা। ভেরি গুড ভেরি গুড। আইটিইআর প্রকল্পের লক্ষ্য কি, এটা বলতে পারবে? স্যার সৌর বিদ্যুৎ সংরক্ষণ। সৌর বিদ্যুৎ সংরক্ষণ। আইটিইআরটা হচ্ছে তোমার অ্যানসার ডি। না না না, নিউক্লিয়ার সংযোজন। না, নিয়ন্ত্রিত নিউক্লিয়ার সংযোজন বললাম তো। মাথায় রাখবে, আইটিইআরটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজনের উপরে, এটা মাথায় রাখবে একটু, ঠিক আছে? এটা পরীক্ষা আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা পরে কোশ্চেন চলো। হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? এ বি সি ডি বলো, এটা তো বলতেই হবে, বলো। নিউক্লিয়ার সংযোজন। সংযোজন হবে। সংযোজন, ভেরি গুড, হ্যাঁ গুড ভেরি গুড। চলো, নিউক্লিয়ার সংযোজনের প্রথম প্রাথমিক শর্ত কি? 1 2 3 4 বলো, এটা বলতেই হবে। অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপ। অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপ, বি বি। Very good, অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপ। আচ্ছা নিউক্লিয়ার সংযোজন ঘটে 1 এ বি সি ডি বলো বলো বলো। দুটো হালকা নিউক্লিয়াস মিলিত হয়। দুটি হালকা অপশন বি। আচ্ছা চলো, আচ্ছা এই শেষ। তাহলে বলো কতগুলো কোশ্চেন করলাম? 23টা কোশ্চেন দেখাচ্ছি এখানে। আমরা প্রায় 20-25টা কোশ্চেন করলাম সামান্য 8 ঘন্টা 1 ঘন্টার ক্লাসে। বলো, শুধু একটু বেসটাকে বুঝে নিতে হবে। আমি তো এরকম বলছি, যে চ্যাপ্টারটা পড়াবো সেখান থেকে যত কোশ্চেন আসবে সব করিয়ে দেবো। আমার প্রিন্সিপাল হচ্ছে, যে চ্যাপ্টারটা যেদিন পড়াবো সেখান থেকে যত কোশ্চেন আসবে সেগুলো সব আমি ধরে ধরে কি কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেটাও করিয়ে দেবো। ফলে ওখান থেকে তোমরা করতে পারো। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, থিওরি যদি পড়াতেন খুব ভালো হতো স্যার, এরকম কোশ্চেন আনসার না মাঝখান থেকে হয়ে যাচ্ছে তো। কোনটা থিওরি? আমি থিওরি একটু পড়াবেন? হ্যালো পূজা, পূজা হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি তো প্রথমে তো থিওরি করালাম। না স্যার, আমার একটু আসতে থিওরি হয়ে তো কোশ্চেন আনসার হলো। দাঁড়া দাঁড়া, পূজা তুমি কি পরে জয়েন করছো? হ্যাঁ স্যার, একটু দেরি, একটু লেট হয়ে গেছে স্যার। আমি পুরো প্রথম 8 ঘন্টা ক্লাস হচ্ছে থিওরির উপরে,
তারপরে আমি কোশ্চেন অ্যান্সার করছি, নইলে ওরা সবাই অ্যান্সার দিচ্ছে কি এত সুন্দর করে। আমি শুন দেখো থিওরি ক্লাস বুঝিয়েছি, দেখো দেখাচ্ছি, যদি থাকে আমি দেখাবো। আচ্ছা মুছে ঠিক আছে, দিয়েছি। ঠিক আছে। তুমি এক কাজ করবে, এটাকে আমি রেকর্ডেড ভিডিও আসবে, সেটাকে তুমি আচ্ছা দেখে নেবে, কালকে দুপুরে পেয়ে যাবে, বিকেলে পেয়ে যাবে, দেখবে পুরো একদম ধরে ধরে থিওরি বুঝিয়েছি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আজকের আমি আর একটা জিনিস বলে আজকে শেষ করব। আচ্ছা, কালকে তাহলে আমি একটা কাজ করছি, শোনো ভালো করে। কালকের অ্যাটমিক স্ট্রাকচারাল বাড়িতে কারেন্টের বিদ্যুতের হিসেব নিকেশ, এটা শেখালে কি খুশি হবে না হবে না? বলো। অবশ্যই অবশ্যই খুশি হ্যাঁ হব। স্যার, অবশ্যই। তাহলে কালকের আমি ওইটা ক্লাস দেবো, দিয়ে তারপরে আমি আমাদের অফারটা বা যা আছে সব বলবো, ক্লাসের ফিস সব বলবো। কিন্তু আমি তার আগে ইলেকট্রিসিটি শেখাবো, তোমার বাড়ির বাল্ব, ফ্যান, যত ইলেকট্রিক জিনিস আছে তার কারেন্টের বিল কি করে তোমরা হিসেব করবে, আর শেখাবো অ্যাটমিক স্ট্রাকচার। আগে বিলটা শেখাবো তারপর, ঠিক আছে? আচ্ছা, আমি ছোট্ট একটা জিনিস বলে নেই, লেখো সবাই, খাতা পেন বের করো। পূজা একটু ভালো করে এটা দেখো, আমি সব আগে থিওরি বোঝাবো, থিওরি ছাড়া আমার ঠান্ডাটা হচ্ছে, আমি আগে থিওরি বোঝাই, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা করাচ্ছি এর কোশ্চেন অ্যান্সার নেই, শুধু আমি এমনি এখনই মনে হলো তাই, যেহেতু একটু আগে দেখলাম। লেখো হাইড্রোজেনের 3টি আইসোটোপ। হাইড্রোজেনের 3টি আইসোটোপ, হাইড্রোজেনের 3টি আইসোটোপ 1H1, তোমরা এগুলো দেখেছো কোনো কোনো জায়গায়, হ্যাঁ 1H1। হ্যাঁ কিন্তু এগুলো অনেকের কাছে ওয়ান সমস্যা লাগে, তাই আমি করিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে 1H2 আর 1H3, এরকম দেখেছো কোনোদিন? না। হায় হায়। আচ্ছা লেখো, এই প্রথমটার নাম হচ্ছে এই 1 2, কেন 1 3, এগুলো সব বোঝাবো যদি কালকে সময় পাই। এইগুলো আমি ভাঙবো, যে উপরে নিচে কেন হয়, এগুলো হয় সব, এটা খুব সুন্দর বেসিক ব্যাপার আছে। এটার নাম প্রোটিয়াম, লেখো প্রোটিয়াম। পরেরটার নাম লেখো ডয়টেরিয়াম, ডয়টেরিয়াম। আর 3 নম্বর লেখো ট্রিটিয়াম, বা অনেকে টয়টেরিয়াম বলে, ট্রিটিয়াম লেখো। স্যার সেকেন্ডটা কি ডয়টেরিয়াম? ডয়টেরিয়াম। আর শেষেরটা হচ্ছে ট্রিটিয়াম। এই ডয়টেরিয়ামটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন, এই যে আমরা হাইড্রোজেন গ্যাস বলি, সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন। এইটা এর পাশে লেখো সরি 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 সরি, এই প্রোটিয়াম, একদম ভুল হয়েছে, সাধারণ হচ্ছে প্রোটিয়াম, সরি আমার একদম মাথা ছিল না। সাধারণ হাইড্রোজেন কোনটা? এই প্রথমটা, প্রোটিয়ামটা, ঠিক আছে? প্রোটিয়াম। প্রোটিয়াম। আর এই ডয়টেরিয়ামটা ভারী জল, এই ভারী জলের নাম শুনেছো? হ্যাঁ। হ্যাঁ, এই হ্যাঁ। ভারী, দেখো জলের মধ্যে তো H2O থাকবে, জলের সঙ্গে কি H2O, এই Hটা যখন এইটা ইউজ হবে, 1H1 ইউজ হবে, তখন সাধারণ হাইড্রোজেন। যখন এই 1H2 ইউজ হবে, তখন তৈরি হবে ভারী জল, যার সংকেত হচ্ছে D2O, ডয়টেরিয়াম অক্সাইড। পরীক্ষা আসে, ডয়টেরিয়াম ভারী জলের সংকেত লেখো, কি হবে, কি লিখবে? D2O লিখে নাও, ডয়টেরিয়াম অক্সাইড, ভারী জলের সংকেত। আচ্ছা, আর 3 নম্বর লেখো ট্রিটিয়াম, এইটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, লেখো হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপের নাম কি? ট্রিটিয়াম। এবার চলো একটা কোশ্চেন করব, তেজস্ক্রিয় কোশ্চেন করে আজকে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় আইসোটোপ, হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপের নাম ট্রিটিয়াম। আচ্ছা বলো এবার কোশ্চেন অ্যান্সার দাও, সাধারণ হাইড্রোজেন কোনটা? প্রোটিয়াম সংকেত 1H1 ভেরি গুড। প্রোটিয়াম যদি বলে তেজস্ক্রিয় হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা? ট্রিটিয়াম ট্রিটিয়াম সংকেত 1H3 1H3। ভারী 1H3 ট্রিটিয়াম হাইড্রোজেন জমা করা হয় ডয়টেরিয়াম D2O ভেরি গুড। হ্যাঁ, D2O, ঠিক আছে। পূজা বুঝতে পেরেছো? থিওরিটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এরকম ভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে করে দেবো, ঠিক আছে? বেশ। স্যার ডিটিও মিন্স তো ডয়টেরিয়াম অক্সাইড। ডয়টেরিয়াম অক্সাইড, D2O, ডয়টেরিয়াম অক্সাইড, ঠিক আছে? ঠিক আছে স্যার।
বেশ, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে এন্ড করছি। আর কেমন কি হয়েছে অবশ্যই একটু জানাবে গ্রুপে, যদি ভালো লাগে ভালো বলবে, খারাপটা অবশ্যই খারাপ বলবে। আর আবার বলছি ম্যাথ নিয়ে যাবে, না না, সত্যি খুব ভালো বুঝিয়েছে, সত্যি খুব ভালো ম্যাথ বুঝিয়েছে। যদি কারো অসুবিধা থাকে আমি আবার অবশ্যই ম্যাথ নিয়ে ভাববো। আমার হাতে অলরেডি প্রচুর টিচার আছে, কোনো চাপ নেই, ভালো ভালো টিচার রয়েছে এবং ওই স্যার ভালো করাবে, কোনো চাপ নেই। হ্যাঁ কি বলছিলাম আমি শুনতে পাইনি, আমি কথা বলছিলাম, কে কি বলছিলে? খুব ভালো ক্লাস হয়েছে। ঠিক আছে, খুব ভালো প্রত্যেকটা টপিক এইরকম বোঝালে অ্যান্সার দেওয়া যাবে, এরকম বোঝালে। একদমই তাই। ঠিক আছে, ঠিক আছে, বললাম তো পুরো পুরো টপিক গুলো বোঝানোর দায়িত্ব আমার, চাকরি পাওয়ানোর দায়িত্ব আমার। শুধু রেসপন্স করো, আমরা যাবো নয় করো, ফুল রেসপন্সিবিলিটি আমার। আমি দাস, আমার দাস ক্যাম্পাস, মিনময় দাস রেসপন্সিবল সবকিছুর জন্য। শুধু তোমাদের কাজ কিন্তু স্যার বলো। থিওরিটা মনে থাকলে কিন্তু সব কোশ্চেনই পারা যাবে, কিন্তু থিওরিটা ভুলে গেলে কোশ্চেন তুমি গুলো দেখো, ভুলে যাবে। এই জন্য রিভাইজ দরকার, বলে দিলাম তো, রিভাইজ রিভাইজ এন্ড রিভাইজ। তোমাকে এটা রিভাইজ করতে হবে। আমি এই নোটটা দিয়ে দেবো, তুমি নোটটা আবার ভালো দেখবে, পড়বে, রিভাইজ Yes, করতে sir. হবে বাবা। স্যার বলছিলাম, স্যার বলো। স্যার বলছিলাম যে এই, আমাদের যে থিওরি ক্লাসটা আপনি করালেন, এর পরবর্তী যে ক্লাসগুলো হবে ওটার নোটস কি, মানে আমরা নোটস পাবো তো থিওরি? পুরো যেটা লেখাবো সেটাই তোমাদের ধরে দিয়ে দেবো। এই যে এখান থেকে মানে আপলোড করলে তোমাদের পেয়ে যাবে, এই পুরো জিনিস পেয়ে যাবে। সেভ অ্যাজ পিডিএফ করলে যা লিখবো লেখা থাকবে, লেখা শুধু পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে? ও, আর এমনি আমাদের বই কিছু কিছু কিনতে হবে না তো? শোনো আমি একটা কথা বলছি, যেভাবে ধরো যেভাবে দিয়েছে, আমি বলে নিই, ধরো আজকে তোমাদের পরমাণু গঠন হলো, পরমাণু গঠন পড়ানো হবে, পড়ানোর সাথে সাথে ওই চ্যাপ্টারের উপরে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসছে সব পাবে, স্টাডি মেটেরিয়ালস পাবে, ডিটেলস পাবে, এবং ক্লাসে যে নোটটা করলো ওটাও দিতে হবে। বোঝা গেল? হ্যাঁ, আমি স্টাডি ম্যাটেরিয়ালের কথাটাই বলছিলাম, মানে ওই থিওরি ক্লাসের মানে স্টাডি ম্যাটেরিয়াল পাবো তো, মানে ওটা দেখে ওইটা পাবে, তাহলে আমাদের আর কোনো বই না লাগবে ওটা না। পাবে, ওর সঙ্গে প্রিভিয়াস ইয়ার ওই চ্যাপ্টারে কি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে সেগুলো পাবে। ঠিক আছে? আবার পরীক্ষা ও। হবে এক সপ্তাহের মধ্যে যা যা ক্লাস হবে সেগুলো আবার সপ্তাহ শেষে রবিবার করে পরীক্ষা হবে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনোভাবে ছাড় ওটাই দেবো তো না আমার চাকরি। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার আমাদের এই এমনি যে সিরিয়াসটা ক্লাসটা, মানে সিরিয়াস ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? এই সপ্তাহে শুরু হয়ে যাবে, কালকের থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেলে মোটামুটি 2-3 দিনের মধ্যে ক্লাস শুরু করবো, একটু দেরি করবো না, ওই 7-8 তারিখের মধ্যে ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কালকে খুব ইন্টারেস্টিং দুটো জিনিস হচ্ছে, কি বলে, অ্যাটমিক স্ট্রাকচার, আর 2 নম্বর জিনিস হচ্ছে তোমাদের বললাম বাড়ির কারেন্টের হিসেব আমি শিখিয়ে দেবো। ঠিক আছে? দিয়ে অফার নেবেন? দেবো। ঠিক আছে? ওকে, সবাই তাহলে ক্লাসে কটা থেকে নেবেন কালকে? কালকে এরকম 8টা, 8:30 দিকে, 8:30 দিকে ক্লাস শুরু করাবো, 8 ঘন্টা ক্লাস করাবো। স্যার অ্যাকচুয়ালি ভালো হয়, হ্যাঁ স্যার। ঠিক আছে? স্যার স্যার আরেকটা কথা, যে কোনো একটা চ্যাপ্টারের স্টাডি ম্যাটেরিয়াল একটু কাইন্ডলি পাঠিয়ে দেবেন না? এই তো যেমন আজকে তোমার অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে দেবো, কোচিং তো দিচ্ছি তো। যে ওই এই যে কোশ্চেন আনসার যেরকম করাচ্ছেন না, এরকম না, মানে যেটা থিওরি আপনি বললেন না যে স্টাডি ম্যাটেরিয়াল, যে কোনো একটা ডেমো হিসেবে দিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লাস শুরু হলে সবাই দেবে। ঠিক আছে, তোমাদের এই যেটা পড়ালাম এটাও দিয়ে দেবো, এটাও দিয়ে দেবো। ঠিক আছে? কোনো চিন্তা নেই। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে আজ গুড নাইট তাহলে সবাইকে। গুড নাইট।